হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স সাইন্টিস্ট। জেনপাস ইউজি 2026 প্রিপারেশান শুরু হয়েছে তো? আশা করছি শুরু হয়ে গেছে। যারা প্রিপারেশান শুরু করে দিয়েছো তাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। ফিজিক্সের ক্লাস হবে এবং স্থিতিস্থাপকতা অধ্যায়টা থেকে ক্লাসটি হবে। ডিটেলসে ক্লাস হবে, তার কারণ কোয়েশ্চেন তো আমাদের যথেষ্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন করে থাকে, সুতরাং ক্লাসটা ডিটেলসে হবে। এমন নয় যে জাস্ট ইনফরমেশান দিয়ে চলে যাওয়া, তা নয়। যারা জেনপাস ইউজি দিচ্ছ তাদের জন্য তো ক্লাসটা ইম্পর্টেন্ট হচ্ছেই, সাথে যারা নিট বা জেই দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। তবে নিট বা যেই যারা দিচ্ছ সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করো, এখানে আমি সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করেছি, তো বেঙ্গলি মিডিয়ামে ক্লাসটাই হবে। এছাড়া যারা ক্লাস 11-এ আছো, যারা সেমেস্টার 2-তে আছো, তো তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। টপিক তো একই, কন্টেন্ট একই, শুধু বিভিন্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন করার প্যাটার্ন আলাদা, বাট কনসেপ্ট তো আমাকে একই রকমভাবেই নিতে হবে যেখান থেকেই নিই না কেন। সুতরাং ক্লাসটা বাকি সকলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের যাদের সিলেবাসের মধ্যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা রয়েছে। চলো দেরি করবো না, শুরু করে দিই। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা খুব বেসিক বেসিক আলোচনা আমি আজকে করব, তার কারণ আগে স্থিতিস্থাপকতা মানে কি সেই বিষয়টা বুঝে নেব, তারপরে এই রিলেটেড যে জটিল জটিল টার্মগুলো আছে বা বিভিন্ন যে ফর্মুলাগুলো আছে এবং সেখান থেকে যে প্রবলেমগুলো আছে সেই সব জিনিসগুলো দেখব। তাহলে প্রথমে আমাদের ফোকাস করার জায়গাটা কি হবে? প্রথমে আমাদের ফোকাস করার জায়গাটা হবে বেসিক কনসেপ্ট। ইলাস্টিসিটি মানে কি এই বিষয়টাই অনেকে বোঝে না, অথচ চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়। এবং তারপরে যখন কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো যখন চলে আসে তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায়, তখন আর ওই ভাবনা চিন্তা করে উত্তর আর বের করে আনা যায় না, ভাবি এক হয় আর এক, এমনটা কিন্তু এক্সামে প্রায় বেশিরভাগের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সুতরাং ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই করতে হবে, এটা সকলেই জানো। সুতরাং আমাকে বেসিক থেকেই পড়তে হবে, কোনো জিনিস বাদ দেওয়া যাবে না। ওকে, চলো, আশা করছি নতুন কিছু জানতে পারবে ক্লাসে, কারণ আমি যখনই ক্লাস করে তখনই নতুন কিছু ডিটেলস কিছু নিয়ে আসি। ওকে, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কথাটার অর্থ কী বা মানে কি, কাকে বলে? ইলাস্টিসিটি মানে কি? নর্মালি আমরা ইলাস্টিক নেচারে এই কথাটা ব্যবহার করি, তাই না? কাপড়টা অনেকটা ইলাস্টিক নেচারের আছে, রাবার ইলাস্টিক নেচারের আছে, তো এই ইলাস্টিক কথাটা ব্যবহার করি। তবে একটু আমাদেরকে এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, আমরা ইন রিয়েল লাইফ যে ইলাস্টিসিটি ওয়ার্ডটা ইউজ করি আর ফিজিক্সে যখন আমরা ইলাস্টিসিটি ইউজ করবো, দুটোর কনসেপ্ট, দুটোর ধারণা একদমই আলাদা। ওকে, ধরো আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি যে রবার বেশি স্থিতিস্থাপক, ইলাস্টিক, নাকি স্পাত স্টিল, স্টিল বেশি স্থিতিস্থাপক? এটা যাদের ক্লাস হয়ে গেছে তাদের কাছে তো খুব সহজ প্রশ্ন, তারা বলে দিতে পারবে। কিন্তু যারা নতুন দেখছো, যারা প্রথম দেখছো, বা এর পরেও যারা ভুল করছো, এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে যারা বলবে যে রবারের ইলাস্টিক নেচার বেশি এবং রবারের স্থিতিস্থাপক ধর্মটা বেশি রাদার দ্যান স্টিল। এটাই অনেকে কিন্তু বলবে, কারণ আমরা ইন রিয়েল লাইফ এটাই বুঝি যে ইলাস্টিক মানে যত বেশি টেনে বড় করা যেতে পারে, তাই না? ওকে, তো অ্যাকচুয়াল বিষয়টা তা নয়, আমাদেরকে একটু আলাদা রকমভাবে ভাবতে হবে। আমি প্রথমে ডেফিনেশন বলে দিই, তারপরে বলে দিচ্ছি যে কে বেশি ইলাস্টিক। ওকে, স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের, সাধারণত কঠিন পদার্থের, এমন একটি ধর্ম যে ধর্মের জন্য ওই পদার্থটা তার আকারের পরিবর্তন, তার আয়তনের পরিবর্তন, বা তার দৈর্ঘ্যের পরিবর্তন, বা আরও যদি কোনো রকম পরিবর্তন হয়। কোনো রকম কেন বললাম? কারণ আমাদের সিলেবাসের মধ্যে তিনটি আলোচনা আছে: দৈর্ঘ্য, আকার, আয়তন। তো এই তিনটের পরিবর্তনের যখন করা হয়, যখন কোনো পদার্থের মধ্যে এই পরিবর্তনগুলো আনা হয়, তখন সেই পদার্থটা কিন্তু ওই আকার, আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তনের বিরুদ্ধে নিজের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি করে যে আমি বাধা, মানে আকৃতির পরিবর্তনটা হতে দেব না। তো এই যে পরিবর্তন হতে না দেওয়ার টেন্ডেন্সি, চেষ্টা, প্রচেষ্টা, একে বলবো আমরা তার স্থিতিস্থাপক ধর্ম। বুঝতে পারলে কি বললাম? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে পদার্থের এমন এক ধর্ম যে ধর্মের জন্য পদার্থ তার দৈর্ঘ্যের পরিবর্তনের বিরুদ্ধে, তার আকারের পরিবর্তনের বিরুদ্ধে এবং তার আয়তনের পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার চেষ্টা করবে, সেই ধর্মটাকে বলবো আমরা স্থিতিস্থাপক ধর্ম। এবার যে বস্তু যত বেশি বাধা দিতে পারবে সেই বস্তুর স্থিতিস্থাপকতা তত বেশি। মনে থাকবে আমি ওয়ার্ডটা কী বললাম? যে বস্তু যত বেশি রেজিস্ট করতে পারবে, যত বেশি বাহ্যিক বলের বিরুদ্ধে নিজে থেকে বল প্রয়োগ করতে পারবে, আকার পরিবর্তন করতে চাইবে না, আয়তন পরিবর্তন করতে চাইবে না, সেই বস্তু তত বেশি স্থিতিস্থাপক। এই ডেফিনেশনটা যদি ক্লিয়ার হয় তাহলে তুমি ভেবে দেখো যে রবার আর স্টিল, এই দুটোর মধ্যে, আমি দুটোর মধ্যে যদি সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে স্টিলের ক্ষেত্রে কিন্তু ওই বাধা দেওয়ার প্রবণতাটা বেশি। স্টিল সহজে বিকৃত হতে চাইবে না। বিকৃত, বিকৃত বলতে যে কোনো একটা পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তনের পরিবর্তন বা আকারের পরিবর্তন,
কোনো পরিবর্তন হতে সাধারণত দেবে না, রবার কিন্তু সহজেই পরিবর্তন হয়ে যাবে। তাহলে কে বেশি ইলাস্টিক? স্টিল বেশি ইলাস্টিক। তো ফিজিক্সে কিন্তু ইলাস্টিকের ডেফিনেশনটাই আমাদের রিয়েল লাইফের ডেফিনেশন থেকে আলাদা, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে এরপর থেকে যদি প্রশ্ন করা হয় কে বেশি স্থিতিস্থাপক, তাহলে যাকে বেশি শক্ত দেখবো সেই বেশি স্থিতিস্থাপক। ওকে, রাবার আর স্টিলের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? স্টিল। ওকে, রাবারকে বেশি বিকৃতি ঘটানো যায়, তবে স্থিতিস্থাপকতার সংজ্ঞা সেটা নয়। আশা করি বোঝা হয়ে গেছে। একটু লাইনটা পড়ে নিয়ে আমরা কী বলেছি এখানে। দেখো এখানে বলা হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের প্রভাবে বস্তুটি ওই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়, প্রযুক্ত বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার এবং আয়তন ফিরে পায়, মাথায় রাখতে হবে, সেই ধর্মকে বলবো স্থিতিস্থাপকতা। এবার তোমার মনে হতে পারে, মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই যে আমি তো এরকম অনেক বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করেছি, সে পূর্বের আকার আয়তন ফিরে পাচ্ছে না। একটা নির্দিষ্ট লিমিট আছে, একটা সীমা আছে। সেই লিমিটের মধ্যে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সে কিন্তু তার আগের আকার বা আয়তনটা ফিরে পাবে। যদি আমি তার থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করে দিই তখন তার মধ্যে ডিফরমেশন ক্রিয়েট হয়ে যাবে, সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তো সেগুলো ডিটেলসে আলোচনা হবে ধীরে ধীরে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বলে আমি প্রথমে এটা বলে দিলাম, ঠিক আছে? যেমন আমরা পলিথিনের তার আমরা টেনে বড় করে আবার যখন ছেড়ে দিই, খেয়াল করবে আগের অবস্থানে আসার চেষ্টা করে, পুরোপুরি আসে না বাট আসার চেষ্টা করে, তাই তো? যে কোনো একটা পাতলা তারকে, কপার ওয়্যারকে টেনে যদি বড় করি, ছেড়ে দিই, দেখবে আগের দৈর্ঘ্যে আবার আসার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে তাদের ইলাস্টিক নেচার বা স্থিতিস্থাপক ধর্ম। ওকে, এবার এই ইলাস্টিক নেচার বা স্থিতিস্থাপক ধর্ম আমরা তিন রকমভাবে আমরা এখানে ডিফাইন করব। একটা হচ্ছে তার দৈর্ঘ্যের পরিবর্তনের মাধ্যমে করব, একটা করব আমরা দৈর্ঘ্যের পরিবর্তনের মাধ্যমে, যদিও এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা আমি একটু পরে করব, একটু বেসিক বলে রাখছি তোমাদেরকে। কোনো একটা রড আছে, তার লেন্থ কিছু একটা আছে, সাপোজ এইরকম কিছু একটা লেন্থ আছে। এবার এর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এটার লেন্থকে আমি বড় করে দিতে পারি, ঠিক আছে? লেন্থ কতটা বড় হয়ে গেল? এতটা বড় হয়ে গেল। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হলো, তার মধ্যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে আবার আগের অবস্থানে আসার। যখনই আমি এই বাহ্যিক ফোর্সটাকে সরিয়ে নেব তখন সে কিন্তু আবার আগের অবস্থানে চলে আসবে। সিমিলারলি আয়তনের দিক থেকে পরিবর্তন হতে পারে, আয়তনের দিক থেকে পরিবর্তন হতে পারে। ধরে নাও কোনো একটা বল আছে, এরকম শেপের একটা বল আছে, তাকে আমি সব দিক থেকে প্রেসার অ্যাপ্লাই করছি, মানে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এ কী হবে, কিছুক্ষণ পর এইরকমভাবে সংকুচিত হয়ে যাবে, তাই তো? বা আকারের পরিবর্তন করতে পারি আমি। এই আকারের পরিবর্তনটা আমরা এক ধরনেরই আপাতত পড়ব, বাট যখন ইঞ্জিনিয়ারিং পড়বো বা গ্র্যাজুয়েশনে যাব তখন গিয়ে কিন্তু আরও বিষয়গুলো আছে, তো সে ততটাতে আমি যাচ্ছি না এখন। আকারের পরিবর্তন যেমন এমনটা হতে পারে যে একটা বাক্স আছে, এরকম একটা স্কোয়ার শেপের বাক্স আছে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, বাক্সটা এরকম বাঁকা হয়ে গেল, যেমন দেশলাইয়ের বাক্সের উপরে বল প্রয়োগ করলে হয়ে যায়, বা আমাদের যে সায়েন্সের মোটা মোটা বইগুলো আছে একধারে ফোর্স অ্যাপ্লাই করতে গেলে কী হয়, বেঁকে যায়। তো আকারের পরিবর্তন হচ্ছে, রেক্ট্যাঙ্গেল থেকে তোমার প্যারালেলোগ্রাম হয়ে যাচ্ছে, সামান্তরিক হয়ে যাচ্ছে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে না, এগুলো কি, এগুলো হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। ওকে, এবং এই পরিবর্তনগুলো হওয়ার জন্য, স্থিতিস্থাপকতার জন্য সে তার আবার আগের অবস্থানে আসতে চাইছে। যাই হোক, স্থিতিস্থাপকতা বিষয়টা আশা করি বোঝা গেল। এবং এখানে এটা মাথায় রাখতে হবে যে রাবার, আমি লিখে রাখছি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে, রাবার ইজ মোর ইলাস্টিক in nature rather than সরি রাবার নয়, স্টিল, আমি ভুল করে দিচ্ছি, স্টিল ইজ মোর ইলাস্টিক ইন নেচার রাদার দেন রাবার। এটা শেখানোর পরেও কিন্তু অনেকে ভুল করে, খুব সিম্পল একটা জিনিস তারপরেও ভুল হবে। এখন মনে হবে কী এমন কঠিন জিনিস মনে রাখা থেকে যাবে, বাট কিছুদিন পর বা এক বছর পরই যখন আবার জিজ্ঞাসা করা হবে আবার জিনিসটা কিন্তু গুলিয়ে যাবে। ওকে, নেক্সট পার্ট আমরা পড়ব স্থিতিস্থাপকতার নির্ভরতা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রশ্ন আসার চান্স এইখান থেকে থাকে যে স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। তুমি একটু ভাবো স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপর নির্ভর করতে পারে। দেখো আমি তোমাদেরকে বলছি, ধরো এই যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা কোনো একটা মেটাল দিয়ে তৈরি, আমি সাপোজ নিয়ে নিচ্ছি কোনো একটা মেটাল দিয়ে তৈরি। এবার এর আমি দৈর্ঘ্যের পরিবর্তন করছি, মানে একটু করে টেনে বড় করছি আবার ছেড়ে দিচ্ছি, এরকমভাবে ধরো আমি বারবার করতে থাকছি, টানছি ছাড়ছি টানছি ছাড়ছি, এরকমভাবে যদি করতে থাকি একটা সময় কী হবে, ও আগের অবস্থানে যে আসছিল একটা সময় এর মধ্যে এমন একটা ডিফেক্ট ক্রিয়েট হয়ে যাবে যে সে আর আগের অবস্থানে যেতে চাইবে না বারবার ইউজ করার জন্য, ঠিক আছে? তো
ব্যাপারটা এরকম হলো যে কোনো পদার্থকে যদি আমি বারবার ইউজ করি, বারবার যদি তার মধ্যে বিকৃতি ঘটাই, বিকৃতি মানে বুঝে গেছো নিশ্চয়ই, আকার আয়তন দৈর্ঘ্য কোনো একটার পরিবর্তন, যদি বারবার তার মধ্যে বিকৃতি ঘটাই তাহলে সে কিন্তু তার স্থিতিস্থাপক ধর্মটাকে হারিয়ে দেবে। কোনো একটা তারকে তুমি বারবার টানছো ছাড়ছো টানছো ছাড়ছো, এরকম করতে করতে একটা সময় কি ছিঁড়েই যাবে, থাকবেই না, বা যেভাবে টানলাম সেইভাবেই থেকে গেল। তো এইটা এখান থেকে আমি বুঝতে পারছি যে স্থিতিস্থাপকতা কিন্তু ব্যবহারের উপর নির্ভর করছে। একটা পদার্থকে আমি যতবার বিকৃতি ঘটাবো ওর স্থিতিস্থাপক ধর্ম তত লোপ পাবে। আবার এটা ভেবে দেখো তো, যে স্থিতিস্থাপক ধর্ম লেখা আছে সব, তুমি জাস্ট গল্পগুলো শোনো। স্থিতিস্থাপক ধর্ম তাপমাত্রার উপর নির্ভর করে কিনা। আমি একটা মেটালকে টেনে বড় করার জন্য একটাকে কোল্ড অবস্থায় রেখেছি, একটাকে হিট করেছি। তো কোল্ডটাকে সহজে টানা যাবে, যেটাকে হিট করেছি, তাই না? কামারেরা কী করে, গরম করে, গরম করে তারপরে তো পেটাই লোহাটাকে। কেন গরম করতে গেলে কী হয়, ইলাস্টিক নেচারটা কমে যায়, ফলে সহজে তার বিকৃতি ঘটানো যায়। বুঝতে পারছো? এই কারণেই করে কিন্তু। ওকে, তো তাপমাত্রার উপর নির্ভর করছে। সাধারণত তাপমাত্রা বাড়াতে গেলে স্থিতিস্থাপক ধর্ম কিন্তু কমে যায়, তবে কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো পড়বো আমরা। ঠিক আছে, চলো একটা একটা করে লাইন দেখিনি আমরা। কোনো ধাতুকে, যেমন ফার্স্ট পয়েন্ট দেখো, কোনো ধাতুকে বারবার বিকৃতি করলে ওই ধাতুর স্থিতিস্থাপকতা কমে যায়। বারবার ইউজ করছি, স্থিতিস্থাপকতা কমে যাবে। তাহলে ইউজের উপর নির্ভর করছে, ইউজের উপর নির্ভর করছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কিসের উপর নির্ভর করছে দেখো, উষ্ণতার পরিবর্তনে স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়, তার মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, তাই তো? আচ্ছা, এখানে মনে রাখতে হবে টেম্পারেচারের যে বিষয়টা, সাধারণত উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপকতা কমে, আর উষ্ণতা কমালে স্থিতিস্থাপকতা বাড়ে। কিন্তু ব্যতিক্রম আছে, ইনভারের উষ্ণতার পরিবর্তনে স্থিতিস্থাপকতার পরিবর্তন হয় না। ইনভার বলে কোনো মেটাল আছে, সংকর ধাতু আছে, তার ক্ষেত্রে যদি আমি উষ্ণতার পরিবর্তন ঘটাই তাহলে স্থিতিস্থাপকতার পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এটা একটা ব্যতিক্রম, জেনে রাখো, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ আমাদের ওইরকম ফ্যাকচুয়াল জিনিস তো আর জানতে হচ্ছে না। ওকে, নেক্সট বলা হচ্ছে বস্তুর সঙ্গে অপদ্রব্য মিশালে স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়। আশা করি বুঝতেই পারছো, তামা, হ্যাঁ, তারপরে তোমার টিন, এই সবের যা স্থিতিস্থাপকতা আছে, আমি যখন তামা টিন এসবকে মিশিয়ে সংকর ধাতুগুলো তৈরি করবো, যেমন পিতল তৈরি করি, ব্রোঞ্জ তৈরি করি, তো এদের কিন্তু আবার তোমার স্থিতিস্থাপক ধর্মটা ওদের যে প্যারেন্ট ম্যাটেরিয়াল ছিল তার থেকে আলাদা হবে। তার মানে অপদ্রব্য যে মিশাচ্ছি তার উপর তো নির্ভর করছেই। ওকে, তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে অপদ্রব্য, ইংরেজি মনে পড়ছে না, বাংলায় লিখে রাখলাম, অপদ্রব্য। ঠিক আছে, তাহলে এই তিনটে বিষয়ের উপর মোটামুটি নির্ভর করছে, অনেক বিষয় থাকে বাট আমাদের গুরুত্বপূর্ণ এই তিনটা। তাহলে ইউজেসের উপর নির্ভর করছে, কত আমি ইউজ করছি এটাকে, যত বেশি ইউজ করব তত স্থিতিস্থাপক ধর্ম লোপ পাবে, টেম্পারেচার বাড়াতে গেলে লোপ পাবে, এবং অপদ্রব্য মেশাতে গেলে স্থিতিস্থাপক ধর্ম পরিবর্তন হবে। কমবে কি বাড়বে সেটা ডিপেন্ড করবে আমি কী ধরনের মেটাল মেশাচ্ছি, কী অনুপাতে মেশাচ্ছি সেটার উপর। ওকে, তো আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পারলে স্থিতিস্থাপকতা কাকে বলে এবং স্থিতিস্থাপকতার নির্ভরতা কী জিনিস। ওকে, ভেরি গুড, নেক্সট পয়েন্ট। হ্যাঁ, যদি এই নোটের তোমাদের প্রয়োজন পড়ে, মানে এই ক্লাস নোট যেটা আমি করছি পিডিএফ ফরম্যাটে আমি তৈরি করে রেখেছি, এমনভাবেই তৈরি করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো যদি প্রয়োজন থাকে ডেসক্রিপশনে যাবে, আমি কোনো কিছু দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আর নয় লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নেবে। ঠিক আছে, ওকে, দেখো স্থিতিস্থাপকতার কারণ খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কারণ বোঝাতে আমার একটু সময় লেগে যাবে, আমি বোঝাবো, কিন্তু বিষয়টা হলো একবার বুঝে গেলে এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন হবে, কোনো ফ্যাকচুয়াল কোশ্চেন নয় যে ফর্মুলা মুখস্থ করছি বা কিছু এরকম নয়। ঠিক আছে, তুমি যে বুঝলে তার উপর ডিপেন্ড করে কোশ্চেন হবে। চলো আমি শুরু করি। স্থিতিস্থাপকতার কারণ মানে স্থিতিস্থাপক কেন, স্থিতিস্থাপক ধর্মটা কেন আসলো কোনো একটা বস্তুর মধ্যে, সেটা বুঝতে গেলে তোমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে যে কোনো পদার্থকে, যে কোনো পদার্থ অনেকগুলো মলিকিউল দিয়ে তৈরি, অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি, কম্বিনেশনস অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, তাই তো? তো আমি এরকমভাবে ধরো কিছু অ্যাটমসের অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিলাম। এবার এই অ্যাটমসগুলোর মধ্যে কিছু ফোর্স কাজ করে, তাই না? ইন্টার অ্যাটমিক ফোর্স কাজ করে, ইন্টার মলিকুলার ফোর্স কাজ করে, ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে, তাই একে অপরের মধ্যে আন্তঃআণবিক বল কাজ করছে, মানে একে অপরকে আকর্ষণ করে রেখেছে। এই আকর্ষণ বলটাকে আমি একটা স্প্রিং দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। স্প্রিংও তো তাই করে, দুটো বস্তুকে আঁকড়ে ধরে রাখে, যখনই আমি বল দুটোকে টানার চেষ্টা করব স্প্রিং কী করবে, বাধা দেবে, যেতে দেবে না। তো আমি এখানে ইন্টার অ্যাটমিক যে ফোর্স বা ইন্টার মলিকুলার যে ফোর্স, সেই ফোর্সটাকে আমি কী বলছি বলো তো, একটা স্প্রিং দিয়ে ডিফাইন করে দিচ্ছি, যে স্প্রিং ফোর্স কাজ করছে ওখানে। তো এরকম প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই কিন্তু এরকম একটা করে আমি স্প্রিং ইমাজিন করতে পারি। কেন ইমাজিন করলাম স্প্রিংটা? ফোর্সকে ডিফাইন করার জন্য, যে এর মধ্যে ফোর্স আছে এটা বোঝানোর জন্য, এরকমভাবে আমি দেখিয়ে দিলাম, মনে করো। এবার যদি আমি এরকম করি যে যে কোনো দুটো অ্যাটমকে ধরে যদি আমি টানার চেষ্টা করি বা একে অপর থেকে যদি আমি দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কী করবে, যেতে দেবে? স্প্রিং মানে তাদের মধ্যে যে ফোর্স, সেই ফোর্সটা কী করবে, তাদেরকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে, যেতে দেবে না।
সিমিলারলি তুমি এরকম ভাবো, আমি দুটো অ্যাটমকে চেপে যদি এইভাবে নিয়ে আসার চেষ্টা করি, কেমনভাবে, এই অ্যাটমটাকে এদিক থেকে চাপছি, এই অ্যাটমটাকে এদিক থেকে চাপছি, তাহলে দুজন কম্প্রেসড হবে, তখন এই স্প্রিংটা কী করবে, স্প্রিংটা যেতে দেবে না, কম্প্রেস হতে দেবে না। তার মানে বিষয়টা এরকম যে ওদের মধ্যে যে আন্তঃআণবিক বলটা কাজ করছে, সেই বলটা ওদের বিকৃতি ঘটাতে দিতে চাইছে না, না একে অপর থেকে দূরে যেতে দিতে চাইছে, না একে অপরের কাছে আসতে দিতে চাইছে। একটা পার্টিকুলার ডিস্টেন্সে ওরা ফিক্সড আছে, একটা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে ফিক্সড আছে এবং সেখানেই থাকতে চাইছে। এইখান থেকে ওদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে ওই ইলাস্টিক প্রপার্টিটা, যে একে অপরের থেকে দূরে যাবে না, কাছেও আসবে না, মানে আকৃতির পরিবর্তন করতেই চাইবে না। এটা তো আমি স্প্রিং দিয়ে ডিফাইন করলাম। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে এদের মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, মানে একটা অণুর মধ্যে কী করে, পরমাণুগুলোর মধ্যে বল কাজ করে, এটাকে আমরা আন্তঃআণবিক বল বলছি। তো এই বলটার একটা রেঞ্জ আছে। তো এত ডিটেলস আমাকে যেতে হবে না যে কত রেঞ্জ কী নেই, আমি বলে দেবো যদিও। তো একটা রেঞ্জ, মানে একটা বিষয় আছে যে এই বলটা কখনো আকর্ষণধর্মী হয়, আবার কখনো বিকর্ষণধর্মী হয়। একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সের বাইরে বা পরে যদি থাকে তাহলে মলিকিউলসগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এবং ওই ডিস্টেন্সের যদি কম হয়ে যায় মলিকিউলসগুলোর মধ্যে দূরত্ব, তখন কিন্তু বিকর্ষণ বল কাজ করবে। এবং কেন কাজ করে সেটা তোমরা জানো, যে ওই নিউক্লিয়াস যখন খুব কাছে চলে আসবে, তাহলে তাদের মধ্যে তো একটা রিপালশন কাজ করতে শুরু করবে, দুটো অ্যাটমের নিউক্লিয়াস কাছে আসবে, কিন্তু যখন আবার দূরে যাবে তখন একটা অ্যাটমের নিউক্লিয়াস অন্য অ্যাটমের ইলেকট্রনের সাথে একটা আকর্ষণ বল দেখাবে, তখন আকর্ষণ বল কাজ করবে। তো এটাকে আমি গ্রাফিক্যালি প্লট করে রেখেছি। এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গাতে পাবে, হায়ার স্টাডি যখন ফিজিক্স নিয়ে করবে তখন তো এগুলো থাকবেই। তো এই যে গ্রাফটা তুমি দেখো, এই গ্রাফটাতে আমি কী করেছি বলো তো, ডিস্টেন্সের সাথে পোটেনশিয়াল এনার্জির একটা গ্রাফ প্লট করেছি অ্যালং এক্স অ্যাক্সিস। এই যে অ্যালং এক্স অ্যাক্সিস আমি কী করেছি, ডিস্টেন্স নিয়েছি, এবং ওয়াই অ্যাক্সিস আমি পোটেনশিয়াল এনার্জি নিয়েছি, ওপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। ওকে, এবং ওই যে দুটো অ্যাটম আছে, পাশাপাশি দুটো অ্যাটম আছে, ওদের মধ্যে যে ক্রিয়াশীল পোটেনশিয়াল এনার্জিটা, সেই পোটেনশিয়াল এনার্জিতে দূরত্বের উপর কী করে নির্ভর করছে তার একটা গ্রাফ প্লট করা আছে এইরকমভাবে, বুঝতে পারছো? দেখো, নিচের দিকে যখন যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হচ্ছে। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ মিনস ওদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করবে, মাথা রাখবে এটা। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ মানেই অ্যাট্রাকশন, আমি লিখে রেখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ মানে অ্যাট্রাকটিভ, পোটেনশিয়াল এনার্জি পজিটিভ মানে রিপালসিভ, মানে বিকর্ষণধর্মী। মাথা থাকবে তো, এটা মাথায় রেখো। তাহলে নিচের দিকে তুমি যদি যাও, নিচের দিকে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, তাহলে সেই অনুযায়ী এটা কী হয়ে যাবে, যেহেতু নেগেটিভ, তাহলে সেই অনুযায়ী আমি বলতে পারবো যে নিচের দিকে যদি যাই তাহলে ওটাকে আমরা আকর্ষণধর্মী বলবো, এবং ওপর দিকে গেলে পজিটিভ, সেটাকে বিকর্ষণধর্মী ধরবো। খেয়াল করে দেখো এই জায়গাটাই, যত আমি ডিস্টেন্স কমাচ্ছি, জিরোর দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখো এটা কি হচ্ছে, আকর্ষণধর্মী হচ্ছে। এবং একটা পার্টিকুলার ডিস্টেন্সে গিয়ে, এই R0 ডিস্টেন্সে, মানে এইখান থেকে শুরু করে R0 ডিস্টেন্সে, এইখানে এসে কিন্তু আকর্ষণটা সব থেকে বেশি, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম -U0, এবং আকর্ষণ বল সব থেকে বেশি। এনার্জি মিনিমাম মানে বল ম্যাক্সিমাম। তারপরে যখন আমি R0 থেকে আরও কমিয়ে দিচ্ছি ডিস্টেন্সটাকে, মানে আরও কাছে নিয়ে চলে আসি, তখন কিন্তু আর আকর্ষণ করতে চাইছে না, তখন হঠাৎ করে কী হচ্ছে, বিকর্ষণ ধর্মিতা বেড়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো এখানে এই বলগুলো, আকর্ষণ বল, তারপরে তোমার এই বিকর্ষণ বল, এটা কোনোটা সপ্তম ঘাতের সমানুপাতিক হয় দূরত্বের সাথে, কোনোটা নবম ঘাতের সমানুপাতিক হয় দূরত্বের সাথে। এগুলো আমাদের এতটা জানার প্রয়োজন নেই, আমি অনেকটাই ডিটেলস বলে দিলাম এটা, ঠিক আছে? বাট গ্রাফটা তুমি জেনে রাখো, কারণটা বুঝে রাখো, ঠিক আছে? তো এখান থেকে বিষয়টা এটাই দাঁড়ালো যে ওই যখন আমি ফোর্স অ্যাপ্লাই করবো, বাইরে থেকে বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই করবো, তখন দুটো অ্যাটম হয় দূরে চলে যাবে, আর নয় কাছে আসবে, ডিপেন্ডিং অন দ্য ফোর্স কীভাবে আমি অ্যাপ্লাই করছি। তো সেটার উপর ডিপেন্ড করে অ্যাটম দুটোকে দূরে যেতেও দেবে না ইন্টারমলিকুলার ফোর্সটা, এবং কাছে আসতেও দেবে না ইন্টারমলিকুলার ফোর্সটা, এবং সেই কারণে ওর মধ্যে একটা ফিক্সড শেপ ধরে রাখার প্রপার্টি চলে আসছে, দ্যাট ইজ কল্ড ইলাস্টিক প্রপার্টি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এখানে গল্পের মতো করে লিখে দেওয়া আছে, সব কিছু সুন্দরভাবে লেখা আছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, একবার পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই রিলেশনটা একটু দেখে নাও, যে F = -du/dr হয়। তোমরা হয়তো নিউটনসের চ্যাপ্টারে গিয়ে পড়েছো, যদি না করে থাকো তাহলে জেনে নাও যে ফোর্সকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি, নেগেটিভ ডিফারেন্সিয়েশন অফ পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ -du/dr, এইরকমভাবে আমরা ডিফাইন করে থাকি, ঠিক আছে? R = R0 যখন হলো পার্টিকুলার একটা ডিস্টেন্স, সেইখানে গিয়ে কিন্তু ইউ সব থেকে কম হয়ে গেল, ইউ সর্বনিম্ন, এবং ইউ যদি সর্বনিম্ন হয় তাহলে সেক্ষেত্রে এফটা কী হয়ে যাচ্ছে, ইউ যদি সর্বনিম্ন হয় তাহলে এফটা হয়ে যাবে ম্যাক্সিমাম, এখানে একটু ভুল আছে, 0 নয়, এফটা হয়ে গেল ম্যাক্সিমাম, ঠিক আছে? এই জায়গাটা কারেকশন করে নেবে, এফটা ম্যাক্সিমাম হয়ে যাবে, এবং সেখানে ভারসাম্য থাকছে। ওকে, বোঝা গেছে? ওকে,
সরি আমি একটু মিস্টেক করলাম, এখানে ঠিকই আছে। ইউ যদি সর্বনিম্ন হয় তাহলে ফোর্সটা জিরো হবে। তার কারণ তোমরা মনে করে দেখো, এরকম করেছো ওয়াই ইকুয়াল টু বা ডিওয়াই ডিএক্স এরকম টাইপের তোমরা ডেরিভেশন করেছো, যেখানে ওয়াই যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, তোমরা ম্যাথামেটিক্সে করেছো ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, তাহলে ডিওয়াই ডিএক্স কিন্তু জিরো হয়ে যায়। এরকম টাইপের লজিক করেছো না? তো এখানে সেই জিনিসটা যে অবম মান আর চরম মান, তো যদি অবম মান হয়ে যায় তাহলে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? জিরো হবে। আমি একটু মিস্টেক করেছিলাম, সরি, আমার এই কনসেপ্টগুলি যাচ্ছিলো। তো এখানে এফ ইকুয়াল টু জিরো হবে, এটা ঠিক আছে, কোনো ভুল নেই। তাহলে স্থিতিস্থাপক আচরণের কারণ আশা করি বুঝতে পারলে যে স্থিতিস্থাপকতার কারণটা কি। ওকে, নেক্সট চ্যাপ্টার, নেক্সট টপিকে আমরা চলে আসছি। এবার আমরা পড়বো স্থিতিস্থাপক ধর্ম। স্থিতিস্থাপক ধর্ম এগুলো জাস্ট গল্পের মতো করে শুনে নাও, টার্মগুলো যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো এবং মনে থেকে যাবে, খুব কঠিন টার্ম নয়। প্রথমেই আছে স্থিতিস্থাপক ধর্মের মধ্যে পূর্ণ দৃঢ়। প্রথমে স্থিতিস্থাপক ধর্ম দেখো, পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি। তোমরা ইংলিশটাও মনে রাখো, পারফেক্টলি রিজিড বডি। পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি কাকে বলে? নাম শুনে বুঝতে পারছো তো, পারফেক্টলি রিজিড মানে কি? ওদের অ্যাটমসগুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে ডিস্টার্ব করাই যাবে না। তুমি বাইরে থেকে যতই ফোর্স অ্যাপ্লাই করো না কেন, যদি বাইরে থেকে যতই ফোর্স অ্যাপ্লাই করো, বাহ্যিক ফোর্স এমনভাবে অ্যাপ্লাই করছো যতই অ্যাপ্লাই করো যাতে করে তুমি ওর কোনো মধ্যে কোনো বিকৃতি ঘটাতেই পারছো না, তাহলে সেই অবজেক্টটাকে বলবো আমরা পারফেক্টলি রিজিড অবজেক্ট। তোমার কি মনে হয় এরকম কোনো অবজেক্ট নেচারে পসিবল নেই। আমি যদি ফোর্স বাড়াতে যদি আমি ইনফাইনাইট ফোর্স করে দিই, অবশ্যই ডিফরমেশন তো হতেই হবে, তাই না? তাহলে পারফেক্টলি রিজিড বলে কিন্তু কোনো অবজেক্ট আমাদের আর্থের মধ্যে নেই, ওই ইউনিভার্সেই নেই। ওকে, লেখা আছে এখানে দেখো যে পারফেক্টলি রিজিড, আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় নয়, তবে হিরে এবং কাঁচকে অনেক ক্ষেত্রে পূর্ণ দৃঢ় ধরা যেতে পারে। বাট পারফেক্টলি কোনো কিছুই নয়, কিন্তু আইডিয়ালি কোনো কিছুই নয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে দেখো, নেক্সট পয়েন্ট বলেছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। নাম শুনেই বুঝতে পারছো, পারফেক্টলি ইলাস্টিক অবজেক্ট। লিখে রাখি, পারফেক্টলি ইলাস্টিক অবজেক্ট। কাকে বলে পারফেক্টলি ইলাস্টিক অবজেক্ট? বাহ্যিক বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর বিকৃতির পরিবর্তন হয়, মানে আকৃতির পরিবর্তন হয়, অর্থাৎ তার মধ্যে যদি বিকৃতি ঘটে এবং বলটা সরিয়ে নিলে যদি বস্তুটা পুরোপুরি তার আগের অবস্থানে ফিরে আসে, যা খুশি ফোর্স আমি অ্যাপ্লাই করছি, বুঝতে পারলে? যত খুশি ফোর্স অ্যাপ্লাই করছি বিকৃতি ঘটে যাচ্ছে এবং যেই ফোর্স সরিয়ে নিচ্ছে আবার ঠিক আগের অবস্থানে পুরোপুরি ফিরে আসে, একদম পুরোটাই 100% ও রিফর্ম করে নিচ্ছে, তবে তাকে বলবো আমরা পারফেক্টলি ইলাস্টিক বডি। বাট অবজেক্ট এরকম ইউনিভার্সে পসিবল নয়, এক্সিস্ট করে না। কেন? পারফেক্টলি ইলাস্টিক হতেই পারে না। আমি যখন অত্যাধিক ফোর্স অ্যাপ্লাই করবো ওর মধ্যে কিছুটা একটা ডিফর্মেশন ক্রিয়েট হয়ে থেকে যাবে, তাই না? তো পারফেক্টলি ইলাস্টিক অবজেক্ট বলেও কিন্তু ইউনিভার্সে কিছু নেই, এটাও মাথায় রেখো। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যে কোনো বস্তুকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক ধরতে পারি, যে ওকে যতদূর পর্যন্ত টেনে ছেড়ে দিলেও আগের অবস্থানে চলে আসে, সেটা তার নির্দিষ্ট সীমা। ওর থেকে একটু বেশি টানতে গেলে ওর আগের অবস্থানে যায় না। তাহলে একটা পার্টিকুলার নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত প্রত্যেকটা অবজেক্টকে আমরা স্থিতিস্থাপক বা পূর্ণ স্থিতিস্থাপক ধরতে পারি, তাই তো? কিন্তু তার লিমিটের পরে আর হবে না। ওকে, নেক্সট পয়েন্ট যেটা আছে দেখো, নেক্সট পয়েন্ট আছে পূর্ণ অস্থিতিস্থাপক বা পূর্ণ প্লাস্টিক অবজেক্ট। ইন ইলাস্টিক বা প্লাস্টিক নাম শুনে বুঝতেই পারছো, প্লাস্টিক থেকেই নামটা আসছে। তো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলে? যদি কোনো বস্তু এরকম হয় যে ওর ওপর আমি সামান্য ফোর্স অ্যাপ্লাই করলাম, আকৃতির পরিবর্তন হলো, ফোর্স সরিয়ে নিলাম, থেকে গেল, ওরকমই গেলই না আগের অবস্থানে, এতটুকুও রিফর্ম করলো না, একটু এগিয়ে আসলো না, তবে তাকে বলবো আমরা পূর্ণ প্লাস্টিক বস্তু, প্লাস্টিক নেচারের। প্লাস্টিকের ক্ষেত্রে যেমন হয়, নর্মালি আমাদের হাতে যেগুলো ক্যারি ব্যাগ বা প্লাস্টিকগুলো আছে ওগুলো টানার পর ছেড়ে দিলে কিছুটা হলেও এগিয়ে চলে আসে, বাট পারফেক্টলি যদি প্লাস্টিক থাকে তাহলে তাকে টানার পর সে ওরকমই থেকে যাবে, আর আগের অবস্থানে আসবে না, ওর মধ্যে ইলাস্টিক নেচারই নেই, এতটুকু ইলাস্টিক নেচার নেই, তবেই তাকে বলবো আমরা ইনইলাস্টিক অবজেক্ট বা অস্থিতিস্থাপক বস্তু পূর্ণ। তো এরকম অবজেক্টও তোমার ইউনিভার্সে পসিবল নয়, কিছু না কিছু ওর মধ্যে ইলাস্টিসিটি থাকতেই হবে। ওকে, তাহলে যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি বা পূর্ণ ওয়ার্ডটা আসে ততক্ষণ পর্যন্ত কারোর কিন্তু অস্তিত্ব নেই। নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু, পার্সিয়াল ইলাস্টিক অবজেক্ট। তো পার্সিয়াল ইলাস্টিক অবজেক্ট ইউনিভার্সে সবাই তাই,
মানে কিছুটা লিমিট পর্যন্ত সবাই ইলাস্টিক, ঠিক আছে। তো সেইখান থেকে আংশিক স্থিতিস্থাপক বস্তু, মানে বাস্তবে সব বস্তুই আংশিক স্থিতিস্থাপক। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এই বিষয়গুলো খুব একটা কঠিন ছিল না। নেক্সট পার্ট, এবার আমরা ঢুকে যাচ্ছি একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচের দিকে চলে যাচ্ছি, কী করে মেজারমেন্ট করবো আমরা স্থিতিস্থাপক ধর্মটাকে, সেই মেজারমেন্টের দিকে যাচ্ছি। তবে সেটাতে যাওয়ার আগে আমাকে দুটো টার্ম অলরেডি ভালো করে বুঝে নিতে হবে। ফার্স্ট টার্ম বিকৃতি, প্রথমে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতির ইংরেজি নাম যদি আমি তোমাকে বলে দিই, বিকৃতির ইংরেজি নাম হচ্ছে স্ট্রেন। মনে থাকবে, স্ট্রেন। আমাদের চোখে প্রেসার পড়ে, স্ট্রেন পড়ে, স্ট্রেস নয় কিন্তু, স্ট্রেস আলাদা, স্ট্রেন মানে চোখে প্রচুর স্ট্রেন হচ্ছে, হ্যাঁ। তো সেই ওয়ার্ডটার সাথে মেলানোর চেষ্টা করে বিকৃতি, স্ট্রেন। স্ট্রেন বা বিকৃতি এই ওয়ার্ডটা অর্থ হচ্ছে যদি কোনো বস্তুর ওপর ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেই বস্তুটার কোনো ডাইমেনশনের পরিবর্তন হবে, মেবি সেটা লেন্থ বা শেপ বা ভলিউম, যে কোনো কিছু হোক না কেন, আকার আকৃতি একই জিনিস, বা আয়তন অথবা দৈর্ঘ্য, এদের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় তবে আমি বলবো যে ওই বস্তুটার মধ্যে বিকৃতি ঘটলো, ওই বস্তুটার মধ্যে স্ট্রেন আসলো, ওই বস্তুটার মধ্যে ডিফরমেশন ক্রিয়েট হলো। বুঝতে পারলে বিকৃতি ওয়ার্ডটার মানে? ওকে, এবার এই বিকৃতিটাকে মেজার করতে হবে, তো ম্যাথামেটিক্যালি ঢোকাতে হবে তো একে, শুধু এইটুকু বুঝলেই হবে না। তো এটাকে মেজার করা হচ্ছে কীভাবে দেখো, তুমি কি মেজার করছো, দৈর্ঘ্য মেজার করছো, আয়তন মেজার করছো, নাকি আকৃতি মেজার করছো, তোমার উপর ডিপেন্ড করছে। যেটাই মেজার করো, কোনো একটা ডাইমেনশন তুমি মেজার করছো, তাহলে আমি নর্মালি কী বলবো বলো তো, ডাইমেনশন বলবো, মনে থাকবে। তো কোনো একটা ডাইমেনশনকে তুমি পরিবর্তন করছো, যদি ডাইমেনশনটার পরিবর্তন ডেল্টা এক্স হয় এবং ওর প্রাথমিক ডাইমেনশন যদি এক্স থাকে, দৈর্ঘ্য দিয়ে বলি বুঝতে সুবিধা হবে, এই পেনটার লেন্থ 5 সেন্টিমিটার, তার মানে এক্সের মান হচ্ছে 5 সেন্টিমিটার, আমি এটাকে ইনক্রিজ করলাম 2 সেন্টিমিটার, তাহলে পরিবর্তন হলো 2 সেন্টিমিটার, তাহলে উপরে ডেল্টা এক্স মানে হচ্ছে 2 সেন্টিমিটার। এই যে রেশিওটা পাবো দ্যাট ইজ কল্ড বিকৃতি। ওকে, এটাকেই আমরা কি বলবো, বিকৃতি বা স্ট্রেন বলবো। বোঝা গেল নিশ্চয়ই বিকৃতি বা স্ট্রেন কাকে বলবো আমরা। বিকৃতি বা স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই ইনিশিয়াল ডাইমেনশন। লেন্থ থাকলে লেন্থ, ভলিউম থাকলে ভলিউম, আকার থাকলে আকার। আকার কি করে মেজার করে স্যার পরে বলছি, আসবো ধীরে ধীরে, সেকেন্ড ক্লাসে হয়ে যাবে এটা, আপাতত এইটুকু বোঝা থাকো। আচ্ছা, বিকৃতি বা স্ট্রেন এটাকে যখন মেজার করছি তোমরা আমাকে বলতে পারবে যে বিকৃতি বা স্ট্রেনের ইউনিট কী হবে, মানে একক কী হবে, কেউ বলতে পারবে এর একক কী হবে? এটা হবে ইউনিট লেস, এটা হবে এককবিহীন। কেন এককবিহীন, লজিকটা কি? এককবিহীন তার কারণ হচ্ছে যে এখানে ডাইমেনশন বাই ডাইমেনশন মানে সেম ডাইমেনশনের রেশিও আছে, তাই জন্য কোনো একক নেই। সিমিলারলি আমি যদি ডাইমেনশন মানে মাত্রার কথা বলতে চাই তাহলে সেটাও মাত্রাহীন, কোনো মাত্রা নেই। অর্থাৎ বিকৃতি হচ্ছে এককবিহীন এবং মাত্রাহীন রাশি। ওকে, যদি কখনো তোমাকে বিকৃতি বলে দেয়, যখন তুমি ক্যালকুলেশন করবে বিকৃতির মান কখনো কখনো এরকম আসতে পারে যে বিকৃতি হচ্ছে 0.01, তো তুমি তো যেন ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশন মানিয়ে নেবে 1/100, মানে 100 সেন্টিমিটার থাকলে 1 সেন্টিমিটারে চেঞ্জ হয়েছে। বা কখনো কখনো এই বিষয়টা এরকমভাবে থাকতে পারে 1%, তুমি বুঝে গেলে 1% মানে 1/100, পার্সেন্টেজেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে বিকৃতিকে কিন্তু এরকমভাবে লিখতে পারে, মাথায় থাকবে বিকৃতিকে নিশ্চয়ই। ওকে, নেক্সট পার্ট হচ্ছে পীড়ন। পীড়ন বা এর ইংরেজি নামটা হচ্ছে স্ট্রেস। বুঝতে পারছো কিনা স্ট্রেস? স্ট্রেস নামটা তো শুনেছো, প্রচুর স্ট্রেস নিয়ে আছি সামনে পরীক্ষা, তাই না? তো স্ট্রেস ওয়ার্ডটার অ্যাকচুয়ালি মানে কি, বাংলা মানে কি? পীড়ন। স্ট্রেস কথার বাংলা অর্থ হচ্ছে পীড়ন। স্ট্রেস বলতে তুমি কি বোঝো, যে তোমার মধ্যে কিছু একটা চাপ চলছে ইন্টারনালি, ভেতর থেকে, বাইরে থেকে নয়, বাইরে থেকে কিছু একটা প্রেসার আসছে, যেমন পরীক্ষার চাপ, সামনে পরীক্ষা আছে, তাহলে পরীক্ষার একটা প্রেসার আসছে এবং তার জন্য তোমার ভেতরে স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। একদম সেম ফিজিক্সেও তাই, বাইরে থেকে যখন প্রেসার অ্যাপ্লাই করবে কোনো অবজেক্টের উপর তখন সেই অবজেক্টের ভেতরে একটা স্ট্রেস ক্রিয়েট হবে। স্যার অবজেক্টের তো ব্রেন থাকে না, ওর মধ্যে আবার স্ট্রেস। এখানে স্ট্রেস মানে ওই ব্রেনওয়ালা স্ট্রেস নয়, এখানে স্ট্রেস চাপেরই সমান, তবে রাশিটা আলাদা। স্ট্রেসটাকে কীভাবে ডিফাইন করবো, ধরো আমি এরকমভাবে বলছি যে এই ধরো আমি একটা রড নিলাম, এরকম টাইপের একটা রড নিলাম, একটু মোটা করেই রডটাকে আঁকছি, তার কিছু সার্কুলার ক্রস সেকশন আছে, এটা হচ্ছে তার ক্রস সেকশন, সাপোজ ক্রস সেকশনটা এ। আর আমি কি করছি, এর ওপরে একটা ভার ঝুলিয়ে দিয়েছি ডাব্লু ওজনের, ডাব্লু নিউটন বা ডাব্লু ডাইন, একটা আমি ডাব্লু ওজনের তার উপরে ওয়েট ঝুলিয়ে দিয়েছি। তাহলে এই ওয়েটটা এই রডটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে,
তো এর যে ওয়েট অর্থাৎ ডাব্লু, তার জন্য এই রডটার এ ক্রস সেকশনের উপরে, এ প্রস্থচ্ছেদের উপরে একটা প্রেসার কাজ করছে। সেই প্রেসারটাকে মানে সেই চাপটাকে আমি বলতে পারি যে ওজন বাই এরিয়া, ডাব্লু বাই ই বলতে পারি। যখন এই চাপটা তার উপরে কাজ করবে তার জন্য তার আকারের দৈর্ঘ্যের পরিবর্তন হবে। এবার যখন এই দৈর্ঘ্যের পরিবর্তন হবে, তুমি মনে করে দেখো ওই অবজেক্টটা একটা ইলাস্টিক প্রপার্টি আছে, ও কিন্তু আকারের পরিবর্তন হতে দিবে না। মানে ও কী করবে, বিপরীত দিকে একটা ফোর্স টানার চেষ্টা করছে। তো এই যে বিপরীত দিকে যে প্রেসারটা দিচ্ছে, বাইরের প্রেসারের জন্য ভেতরের দিকে যে একটা ফোর্স পার ইউনিট এরিয়া তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড পীড়ন বা স্ট্রেস। তাহলে পীড়ন বা স্ট্রেস মানে হচ্ছে, পীড়ন বা স্ট্রেস মিন্স, আমি এরকম বলতে পারি, ইন্টারনাল নর্মাল ফোর্স, নর্মাল মিন্স পারপেন্ডিকুলার, ইন্টারনাল নর্মাল ফোর্স পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া মানে ডাব্লু বাই এ। এবার তোমার মনে হবে আলাদা কোথায় হলো, প্রেসার আর স্ট্রেস দুটো তো সেম কোয়ান্টিটি, তাহলে সেম নয়, এদের মানটা সেম হয়ে যাচ্ছে, বাট এরা কোয়ান্টিটি সেম নয়। প্রেসার এক্সটার্নালি বাইরে থেকে হচ্ছে, স্ট্রেস ইন্টারনালি, এবং স্ট্রেস ইজ প্রডিউসড ডিউ টু রিস্টোরিং ফোর্স। এটাও লিখে রাখো ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে, স্ট্রেস ইজ প্রডিউসড ডিউ টু restoring force. What is restoring force? অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল মানে যে বলটা বাইরের বলের বিরুদ্ধে বিপরীত দিকে কাজ করছে, তাহলে এটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল অর্থাৎ রিস্টোরিং ফোর্স। তো স্ট্রেস ইজ ডিউ টু রিস্টোরিং ফোর্স, বাট প্রেসার এক্সটার্নাল ফোর্সের জন্য। ডিফারেন্স কিন্তু আছে, ডাইমেনশন সেম, ইউনিট সেম, মানের দিক থেকেও সেম হয়ে যায়, বাট ডিফারেন্ট কোয়ান্টিটি। ওকে, এবং মনে রাখতে হবে স্ট্রেসের ক্ষেত্রে যে প্রেসারটা এটা নর্মাল হতে পারে, মানে স্ট্রেসের ক্ষেত্রে যে ফোর্সটা, সেই ফোর্সটা তোমার নর্মাল ফোর্স হতে পারে, ট্যানজেন্সিয়াল ফোর্সও হতে পারে। আমি এখানে নর্মাল না লিখে নর্মালটাকে কেটেই দিই, এরকম লিখে দিই ইন্টারনাল রিস্টোরিং ফোর্স। নর্মাল হতে পারে, ট্যানজেন্সিয়াল হতে পারে, কিন্তু প্রেসারের ক্ষেত্রে ফোর্সটা কিন্তু নর্মালি হয় অলওয়েজ, হ্যাঁ, লম্ব বল হয়। মনে করে দেখবে প্রেসারের সংজ্ঞা যখন পড়েছো, চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ঘাতকে বা বলকে তোমার প্রেসার বলে বা চাপ বলে। কিন্তু স্ট্রেসের ক্ষেত্রে সেটা তোমার নর্মাল ফোর্সও হতে পারে, আবার ট্যানজেন্সিয়াল ফোর্সও হতে পারে, মানে স্পর্শকীয় বলও হতে পারে। মনে থাকবে তো? এবং ডাইমেনশন আর একক মানে মাত্রা, একক, এইসব কিছু কিন্তু সব সেম। এককের কথা যদি বলা হয়, একক নিউটন পার মিটার স্কোয়ার, সেম অ্যাজ প্রেসার, বা আমরা এটাকে পাস্কাল বলে থাকি, ঠিক আছে। মাত্রা সেম অ্যাজ কার মতো, প্রেসারের মতো, এম এল ইনভার্স টি মাইনাস টু। বের করতে পারো তো নাকি? ওই যে ফোর্স বাই এরিয়া করে বের করবো, ওপরে এম এল টি মাইনাস টু, নিচে এল স্কোয়ার, দ্যাট মিনস এম এল ইনভার্স টি মাইনাস টু। ওকে, সো এইটা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। বোঝা গেছে নিশ্চয়ই স্ট্রেস? রিয়েল লাইফে স্ট্রেস মানে বুঝতে পারলে তাহলে ইন্টারনালি যে ফোর্সটা কাজ করছে পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কল্ড স্ট্রেস বা পীড়ন। ওকে, তো এই যে দুটো টার্ম আমরা পড়লাম, বিকৃতি এবং মানে স্ট্রেন এবং স্ট্রেস, এই দুটো টার্মের মধ্যে একটা প্রশ্ন হয় যে এই দুটো টার্মের মধ্যে মৌলিক কি? ভালো করে শোনো, হুইচ ওয়ান ইজ মৌলিক, বাংলা ইংলিশ মিশিয়ে বলছি, এর মধ্যে কোনটা মৌলিক? স্ট্রেন মৌলিক নাকি স্ট্রেস মৌলিক? কোয়েশ্চেনটাই বুঝলাম না। মৌলিক, ম্যাথামেটিক্স করছি, এখানে মৌলিক মানে বলতে চাইছি যে কে প্রথমে তৈরি হচ্ছে এবং তার জন্য অন্যজন তৈরি হচ্ছে, কে দায়ী সব কিছুর জন্য, কজ কি? যে কজ সে হচ্ছে মৌলিক, মানে সে একা তৈরি হচ্ছে, সে কারোর উপর নির্ভর করে নয়, এবং তার জন্য অন্যটা ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি স্ট্রেনের জন্য স্ট্রেস প্রডিউস হচ্ছে নাকি স্ট্রেসের জন্য স্ট্রেন প্রডিউস হচ্ছে? তোমরা বলবে, এটা কমেন্ট বক্সে লিখতে পারো নিচে, তারপর আমি বলবো সেটার সাথে মিলাবে। স্ট্রেনের জন্য স্ট্রেস প্রডিউস হচ্ছে, বিকৃতির জন্য পীড়ন হচ্ছে, নাকি পীড়নের জন্য বিকৃতি হচ্ছে? এখানে অনেকেই ভুল করবে, যদি মনে মনে ভেবে থাকো অনেকেই ভুল করবে। অনেকেই বলবে যে পীড়নের জন্য বিকৃতি হয়েছে, মানে আগে স্ট্রেস হচ্ছে তারপরেই তো স্ট্রেন হচ্ছে, ওর মধ্যে স্ট্রেস না আসলে পীড়ন কী করে হচ্ছে, বিকৃতি কী করে হচ্ছে? কিন্তু তুমি গুলিয়ে দিচ্ছ স্ট্রেসের সাথে প্রেসারটাকে। আগে প্রেসার দিয়েছি বলে বিকৃতি হয়েছে, আগে স্ট্রেস দিয়েছি বলে বিকৃতি হয়নি, বিকৃতি হয়েছে বলে স্ট্রেস ক্রিয়েট হয়েছে। গুলিয়ে যাচ্ছে মাথা। আবার বলবো,
সবার প্রথমে প্রেসার দিয়েছিলাম, এক্সটার্নাল ফোর্স দিয়েছিলাম, বলে অবজেক্টের মধ্যে ডিফরমেশন আসলো। দেখো আজকের ক্লাসটা কিন্তু পুরোপুরি বোঝার ক্লাস, ম্যাথামেটিক্স এরকম খুব কমই আছে আজকের ক্লাসে, পুরোটা গল্প এবং মাথার মধ্যে ঢোকাতে হবে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আবার বলছি, সবার প্রথমে অবজেক্টের উপরে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়েছিলাম, যখন আমি এক্সটার্নাল ফোর্স দিলাম বলে এর মধ্যে বিকৃতি হবে, তাহলে প্রেসারের জন্য বিকৃতি হচ্ছে। এবার যখন এর মধ্যে বিকৃতি হচ্ছে মানে আকারের পরিবর্তন হওয়ার চেষ্টা হচ্ছে, তখনই ওর মধ্যে একটা বিপরীত দিকে ফোর্স কাজ করতে শুরু করছে, দ্যাট ইজ কল্ড স্ট্রেস। দ্যাট ইজ নট ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। তার মানে স্ট্রেসটা কেন আসছে? বিকৃতি ঘটাচ্ছি বলে স্ট্রেস। যদি আমি এটা আকারের পরিবর্তন নাই ঘটাতাম তাহলে কি স্ট্রেস আসতো? থাকতো না। তার মানে বিকৃতি আগে, বিকৃতি কজ, এবং স্ট্রেস বা পীড়নটা হচ্ছে এফেক্ট। বোঝা গেল? তাহলে তুমি এরকমভাবে লিখে রাখো একটা পয়েন্টকে গুরুত্বপূর্ণভাবে, যে স্ট্রেন লিডস টু স্ট্রেস, বা এরকমভাবে লিখে রাখো বিকৃতি পীড়নের কারণ। কি বুঝতে পারলে? বা এরকম লিখে রাখো বিকৃতি ও পীড়নের মধ্যে বিকৃতি মৌলিক। ধরতে পেরে গেছো, তাই না? দেখো জায়গাটা কিন্তু একদম গভীরভাবে ভাবনা চিন্তা করার, নিমেষেই বুঝে যাবে আবার নিমেষেই ভুলে যাবে, এমনই একটা লাইন। ঠিক আছে, তাহলে বিকৃতি ও পীড়নের মধ্যে কে মৌলিক? বিকৃতি মৌলিক। স্ট্রেন লিডস টু স্ট্রেস। ওকে, ভেরি গুড। বিকৃতি আর স্ট্রেস মানে পীড়ন নিয়ে আর কোনো সমস্যা নেই, বুঝে গেছো। এরপরে চলে আসলো রবার্ট হুক, ট্যালেন্টেড একজন সায়েন্টিস্ট, বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, অনেকগুলো এক্সপেরিমেন্ট, অনেক অবজারভেশন তার আছে নিউটনের আগে, নিউটনের সমসাময়িক, তবে নিউটনের থেকেও সিনিয়র। তো রবার্ট হুক তিনি এখানে একটা সূত্র দিয়েছেন, এক্সপেরিমেন্টালি মানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার পর সূত্র দিয়েছেন, এমনি এমনি বলে দেননি। তিনি বলছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি এরা পরস্পরের সমানুপাতিক হয়। মানে যত বেশি বিকৃতি ঘটাবো সেই অনুপাতে ওর মধ্যে পীড়ন উৎপন্ন হবে, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে, পার্টিকুলার একটা লিমিটের মধ্যে। সেটাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলবো। তবে পারফেক্টলি যদি বলতে হয় স্থিতিস্থাপক সীমাটা একটু ভুল, বাট বিভিন্ন বইতে স্থিতিস্থাপক সীমাই আছে, ওখানে বলতে হবে যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। স্থিতিস্থাপক সীমা বিষয়টা একটু আলাদা, তবে যেহেতু বিভিন্ন বইতে এই জিনিসটাই থাকে এবং টিচার এটাও ফলো করে, সুতরাং তোমাদের সমস্যা হবে না। আমি দুটোই লিখে রেখেছি, দেখবে যে স্থিতিস্থাপক সীমা বা সমানুপাতিক সীমার মধ্যে পারফেক্ট কোনটা? সমানুপাতিক সীমা। ঠিক আছে? কেন আমি একটু পরে বোঝাবো যে স্থিতিস্থাপক সীমা জিনিসটিকে, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এটাই বলি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে আমি যদি পীড়ন বিকৃতি যদি আমি বাড়াই তাহলে পীড়নও বাড়বে এবং সমানুপাতে বাড়বে। অর্থাৎ তুমি বলতে পারো যে পীড়ন বাই বিকৃতি ইজ এ কনস্ট্যান্ট টার্ম, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে একটা ধ্রুবক। এবং এই কনস্ট্যান্ট বা ধ্রুবক এটার নাম দেওয়া হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, পীড়ন বাই বিকৃতিকে আমরা কি বলছি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আবার বিভিন্ন রকম, মানে 3 প্রকারের আমরা পড়বো, একটু পরে পড়বো। তার আগে এখানে দেখি, পীড়ন বাই বিকৃতি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি কখন? একটা নির্দিষ্ট সমানুপাতিক সীমা পর্যন্ত বা একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমা পর্যন্ত। প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা ইলাস্টিক লিমিট আছে, মানে আলাদা আলাদা স্থিতিস্থাপক সীমা আছে, কারো বেশি কারো কম। ঠিক আছে? যার স্থিতিস্থাপক সীমা যত বেশি সে তত বেশি ইলাস্টিক। মনে রাখো, আমি এখানে লিখে দিই মোর ইলাস্টিক কোএফিসিয়েন্ট, ইংলিশে লিখছি বাংলাতেও লিখছি, মোর ইলাস্টিক কোএফিসিয়েন্ট means more elastic. কি বুঝতে পারলাম আমি কি বললাম? স্থিতিস্থাপক গুণাঙ্কের মান যত বেশি হবে সে তত বেশি ইলাস্টিক নেচারের হবে। রাবার আর স্টিল এর মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কার বেশি? স্টিলের বেশি। সেই জন্য স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। ওকে, মাথায় ঢুকলো? আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক এই যে রাশিটা আছে এর একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক
বলতে পারবে একক? কি হবে? পীড়নের একক হবে, কারণ বিকৃতির কোনো একক নেই। পীড়ন বাই বিকৃতি, আর বিকৃতি ইউনিটলেস, তাহলে পীড়নের একক হবে মানে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এর ডাইমেনশন বা মাত্রা পীড়নের হবে মানে প্রেসারের হবে এম এল ইনভার্স টি মাইনাস টু। ক্লিয়ার তো? সমস্যা নেই করো। ব্যাস এইটা ছিল হুকের সূত্র আমাদের। ঠিক আছে, আচ্ছা দেখো এইখান থেকে দুটো লাইন আমি গুরুত্বপূর্ণ লিখে রেখেছি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কিসের উপর নির্ভর করে। এক, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, মানে আমি কোন পদার্থ নিয়েছি, তামা নিয়েছি না লোহা নিয়েছি, তার উপর ডিপেন্ড করবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার এটা কিন্তু কোনো ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে না, মানে আমি তামার তার নিলাম, এবার তামার তার কত লম্বা নিয়েছি কত ছোট নিয়েছি তার উপর নির্ভর করছে না, স্থিতিস্থাপক গুণাঙ্ক ফিক্সড কনস্ট্যান্ট টার্ম। হ্যাঁ, যদি তামার পরিবর্তে আমি সেম লেন্থের একটা কিনে নিই, লোহা নিই, তাহলে তার ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক চেঞ্জ। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কোএফিসিয়েন্ট ডিপেন্ডস অন দ্য নেচার অফ ম্যাটেরিয়াল, প্রকৃতির উপর ডিপেন্ড করছে, পদার্থটার প্রকৃতির উপর ডিপেন্ড করছে। লোহার আলাদা, তামার আলাদা, অন্যান্য মেটেরিয়াল আলাদা আলাদা। সিমিলারলি সাধারণত উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায়, ওই একই জিনিসই। স্থিতিস্থাপকতা হ্রাস পায় পড়েছিলাম না প্রথম দিকেই, যে উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, ঠিক সেই লজিকটাই। স্থিতিস্থাপকতা হ্রাস পায় মানে গুণাঙ্কটাও হ্রাস পায়। বোঝা গেছে নিশ্চয়ই? আজকের মতো আমাদের থিওরি ক্লাস এইটুকুই থাকলো। আমি এই কনসেপ্টগুলোর উপর বেস করে কয়েকটা প্রবলেম রেখেছি, একটু যাচাই করে নাও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা। প্রথম কোশ্চেনই আছে, স্পাত অপেক্ষা রবার বেশি স্থিতিস্থাপক, ঠিক না ভুল? স্পাত অপেক্ষা রবার বেশি স্থিতিস্থাপক, কমেন্ট বক্সে জানাতে পারো কোশ্চেন নাম্বার দিয়ে, ঠিক না ভুল? তো স্পাত অপেক্ষা রবার বেশি স্থিতিস্থাপক, এটা হচ্ছে ভুল। কে বেশি স্থিতিস্থাপক? স্পাত মানে স্টিল। 2 নম্বর দেখো, নিচের কোন পদার্থটি সর্বাপেক্ষা বেশি স্থিতিস্থাপক? অপশানে দেখো স্পাত, তামা, রবার, স্পঞ্জ। স্পঞ্জ হবে না, রাবার হবে না। তামা আর ইস্পাতের মধ্যে মানে কপার আর স্টিলের মধ্যে এটা জানতে হবে তোমাকে কোনটা বেশি হার্ড, স্টিল, তাহলে স্টিল। 3 নম্বর কি বলা হয়েছে দেখো, হুকের সূত্র কখন পর্যন্ত প্রযোজ্য? যে কোনো বলের মানে একটা লিমিট থাকে, পার্টিকুলার একটা লিমিট আছে। প্লাস্টিক সীমা পর্যন্ত, এখনও প্লাস্টিক সীমা নিয়ে আমি তোমাদের কিছু বলিনি। স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা হতে পারে, কেবলমাত্র ইস্পাতের ক্ষেত্রে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওকে, কঠিন পদার্থের স্থিতিস্থাপকতার কারণ কি? ভালো করে পড়ে নাও। পরমাণুগুলির মধ্যে ঘর্ষণ বল? একদমই নয়, ঘর্ষণ বল নিয়ে আমরা পড়িনি তো। অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল? হতে পারে। তাপমাত্রার পরিবর্তন? নয়। অভিকর্ষ বল? না। তাহলে বি নাম্বার অপশানটাই রাইট। বুঝতে পারলে তো? ওকে, আজকের ক্লাস এইটুকুই ছিল। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কারণ আমি যখনই কোনো ক্লাস নিই আমার চেষ্টাই থাকে এমনভাবে ক্লাসটাকে নেওয়া যেন কঠিন থেকে কঠিন যে কনসেপ্টটা থাকে সেটাও যেন তোমাদের কমপ্লিট হয়ে যায়, সেটা যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়, যেন এই একটা ক্লাস দেখার পর আর অন্য কোনো জায়গায় গিয়ে তোমাদের ক্লাস দেখতে না হয়। ঠিক আছে? তো এই উদ্দেশ্যে এই চ্যানেলটা খোলা, যাতে ফিজিক্সের কনসেপ্টগুলো অ্যাটলিস্ট এইখানে আসার পর তোমাদের আর কোনো সমস্যা না হয়, আর কোনো জায়গায় যেতে না হয়। ঠিক আছে? যদি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা জানিয়ে যেও, ক্লাস কেমন লাগলো, বা কিছু ভুল ছিল কিনা, বা কোনো কারেকশনের দরকার ছিল কিনা, কিছু একটা জানিয়ে যেও। এতে করে আমি মোটিভেটেড হবো, আমার ভালো লাগবে যে হ্যাঁ ক্লাসগুলো আমি দিচ্ছি সেগুলো কোনো কাজে লাগছে, বা এই ক্লাসগুলো এফেক্টিভলি কেউ দেখছে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। সেকেন্ড ক্লাস নিয়ে পরে আসছি। ততদিন পর্যন্ত বই থেকে রিভাইজ করো, আর এই নোটটা যদি পেতে হয় তাহলে একটু ডেসক্রিপশন চেক করো বা কমেন্ট বক্স চেক করো, কোনো জায়গায় চেক করো, আমি কোনো জায়গায় কিছু একটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, বাই বাই।